আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। লেগ স্পিনার সমাচার। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণের পর প্রথম যে লেগ স্পিনারটা আসলে নজর কেড়েছিলেন 2003 সালে, তার নাম অলোক কাপালি। মূলত একজন ব্যাটার, কিন্তু লেগ স্পিনটাও করতে পারতেন। পাকিস্তানের এগেনস্টে টেস্টে বাংলাদেশের পক্ষে একটা হ্যাট্রিক করে তিনি নজর কেড়েছিলেন এবং তারপর মনে হয়েছিল যে তিনি কি সেই লেগ স্পিনারটা কিনা বাংলাদেশের, যিনি ব্যাটিংও করতে পারেন, লেগ স্পিনটাও করতে পারেন। সো একজন প্রপার অলরাউন্ডার বাংলাদেশ খুঁজে পেল কিনা। ইয়েস, কাপালি তার পুরো ক্যারিয়ারে আরও অনেকবার লেগ স্পিন করেছেন, ডোমেস্টিক ক্রিকেটেও তিনি বোলিং করে গেছেন, বাট ওই প্রতিষ্ঠিত লেগ স্পিনারের যে তকমাটা সেটা কিন্তু তার সঙ্গে যায়নি। 2015-তে আমরা পেয়েছিলাম জুবাইর হোসেন লিখনকে, যিনি প্রপার লেগ স্পিনার ছিলেন। হাথুরা সিংহের আবিষ্কার, তিনি তাকে সুযোগও দিয়েছিলেন, সেই সুযোগের সদ্ব্যবহারও করেছিলেন তিনি। রেড বল ক্রিকেটেও ফাইফার আছে, ওয়ানডে ক্রিকেটেও ফাইফার আছে, কিন্তু ক্যারিয়ারটা আর লম্বা করতে পারেননি, কারণ ডোমেস্টিক স্ট্রাকচারে লেগ স্পিনারদের চাহিদা বরাবরই বাংলাদেশে কোনো সময় ছিল না। মোহাম্মদ আশরাফুল, তিনিও মাঝে সাঝে লেগ স্পিনটা করতেন। সাব্বির রহমান রুমন মাঝে সাঝে লেগ স্পিনটা করতেন। সুতরাং অর্ডারটা এমনই ছিল বাংলাদেশের ক্রিকেট কালচারে যে আপনি একজন ব্যাটার সাথে কিছুটা স্পিন করতে পারেন, এরকম ক্যাটাগরির প্লেয়ারদেরই চাহিদা বেশি ছিল। প্রপার একজন লেগ স্পিনার, যিনি লেগ স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত এবং সাথে কিছু ব্যাটিং হয়তো করতে পারেন, এই ধাঁচের প্লেয়ারদের সংখ্যা কিন্তু খুবই কম ছিল, সুযোগও তারা খুব কম পেতেন। বাট এখন কিন্তু সিনারিওটা বদলে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও কিন্তু লেগ স্পিনারদের ব্যাপারে আলাদা যত্নবান হয়েছেন এবং একজন লেগ স্পিনারকে বহুদিন যাবৎ বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টটা সামলানোর দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। মুস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে স্পিন কোচ হিসেবে অনেকদিন ধরে আছেন এবং তার আন্ডারেই দেখা যাচ্ছে বাংলাদেশের লেগ স্পিনের একটা রেভলিউশন আবারও নতুন করে ঘটছে। রিশাদ হোসেন অবশ্যই সবচেয়ে বড় নাম, যার নামটা সেখানে উঠে আসে যে বাংলাদেশের লেগ স্পিনটা ফেমাস করার পেছনে তার একটা বিরাট বড় ভূমিকা আছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এখন অহরহ ডাক পান। বিগ ব্যাশ লিগে তিনি খেলেন, তিনি পিএসএল এ যেয়ে খেলেন এবং বেশ ভালো সেখানে করেছেন। সো ওভারঅল রিশাদ বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি বলবো একটা আশীর্বাদ অ্যাজ আ লেগ স্পিনার, যে হচ্ছে একটুখানি ব্যাটিং করতে পারেন। তবে এরই মাঝে কোভিডেরও আগে বাংলাদেশ একবার ইন্ডিয়া সফরে গিয়েছিল। সেই সফরটাতে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের প্রথম টি20 ম্যাচ জয়ের যে রেকর্ড ছিল, সেই রেকর্ডের দিনেও একজন লেগ স্পিনার কিন্তু ছিলেন সেই দলটার মধ্যে এবং তার নাম হচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। সেই সময়টা তার বয়স খুবই কম ছিল, হি ওয়াজ স্টিল আ টিনএজার, 20 বছরও তখনও হয়নি, আন্ডার-19 সেটআপের একজন প্লেয়ার ছিলেন এবং তাকে ক্যারি করে নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিয়াতে 3 ম্যাচের টি20 সিরিজের জন্য এবং সেই সিরিজটাতে প্রথম ম্যাচেই বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয় এবং সেই ম্যাচটাতে আমিনুল ইসলাম বিপ্লব 2টো উইকেট পেয়েছিলেন। শ্রেয়াস আয়ারের উইকেট পেয়েছিলেন যদি আমি ভুল না করে থাকি, তিনি সেই সাথে আরও একজন, মানে 2টো খুব ভালো উইকেট তিনি তুলতে সক্ষম হয়েছিলেন সেই ম্যাচটাতে এবং তার পাশাপাশি অন্যান্য প্লেয়ারদেরও একটা সম্মিলিত ভূমিকা। মুশফিকুর রহিমের একটা ফ্যান্টাস্টিক নক ছিল রান চেজটাতে, 150 রানের উপর বাংলাদেশ চেজ করে জিতেছিল সেই ম্যাচটা। বাট সেখানেই আমরা দেখলাম যে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে আসা হয়েছে, পাইপলাইনের মধ্যে তিনি আছেন, লেগ স্পিনার হিসেবে তিনি দলে জায়গা পেয়েছেন, ন্যাশনাল টিমে জায়গা পেয়েছেন টি20 ফরম্যাটে। আমিনুল ইসলাম বিপ্লবের তার পরবর্তী যে ফেজটা গেছে সেটা তার জন্য খুব একটা ভালো যায়নি অবশ্যই, কারণ তিনি মাত্র ম্যাচ খেলেছেন 10টা টি20 এবং তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ টি20 ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিতে সেটা ছিল 2021 সালে এবং সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে। সো 10টা ম্যাচে 12টা উইকেট, নট ভেরি ইমপ্রেসিভ। আমরা যদি তার ইকোনমি রেটের কথাও চিন্তা করি, সে জায়গাতেও আহামরি তেমন ইমপ্রেসিভ পারফরমেন্স তার নেই। তবে ওভারঅল আমিনুল ইসলাম বিপ্লব, তাকে আমরা লেগ স্পিনার হিসেবেই চিনতাম বা জানতাম বা ভাবতাম যে তিনি সেই কাজটাতেই পারদর্শী। ব্যাটিংয়ের দিক থেকে তিনি আসলে কি কন্ট্রিবিউট করতে পারেন বা কেমন তার স্কিল সেট, সেটা কিন্তু আমরা সেভাবে টের পাইনি এবং বিপ্লবও হয়তো বুঝতে পেরেছেন যে দল থেকে যখন বাদ পড়ে গেলেন অ্যাজ এ লেগ স্পিনার, তার চাহিদাটা নাই আর বাংলাদেশ ফিঙ্গার স্পিনারদেরই খোঁজ করে কিংবা অর্থোডক্স স্পিনারদের উপরে নির্ভর করছে বা সেই ধাঁচের অলরাউন্ডারদেরকেই তারা পিক করছে। এই বিষয়গুলো যখন উঠে আসে তখন বিপ্লবও কিন্তু আস্তে আস্তে করে নিজের খেলাটাকে মোল্ড করা শুরু করেন এবং আস্তে আস্তে মোল্ড করতে করতে আমার মনে হয় তিনি কি স্টিভ স্মিথ থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন কিনা আমি জানি না, কারণ স্টিভ স্মিথও কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাজ এ লেগ স্পিনার। পরবর্তীতে তিনি এখন বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি ব্যাটারদের মধ্যে একজন, যিনি টেস্ট ক্রিকেটটাও রাঙাচ্ছেন এবং অন্যান্য ফরম্যাটে অস্ট্রেলিয়ার পক্ষে দুর্দান্ত খেলেছেন। অসাধারণ একটা ক্যারিয়ার কাটিয়েছেন স্টিভ স্মিথ। আমি বলছি না যে বিপ্লব স্টিভ স্মিথ হয়ে যাবেন বা হচ্ছেন বা ওই প্রসেসে আছেন, ব্যাপারটা এরকম না। ইটস জাস্ট দ্যাট ট্রান্সফরমেশনটা যে হয়, একজন লেগ স্পিনার থেকে একজন পুরোদস্তুর ব্যাটার হয়ে গেলেন যিনি লেগ স্পিন করতে পারেন বা এখন আর করেনি না, এই পর্যায়ে কিন্তু স্টিভ স্মিথ নিজেকে নিয়ে যেতে পেরেছেন। এখন আমিনুল ইসলাম বিপ্লব হঠাৎ করে 2026-এ এসে তাকে নিয়ে কেন আমরা আলোচনা করছি, তার কারণটা হচ্ছে বিগত কয়েক মৌসুম ধরেই ডোমেস্টিক ক্রিকেটে আমিনুল ইসলাম বিপ্লব কিন্তু একটা নীরব বিপ্লব ঘটাচ্ছেন। তিনি নতুন একটা ব্রিড তৈরি করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন, যেখানে তিনি ব্যাটিংটা পারেন, মিডল অর্ডারে, লেট মিডল অর্ডারে খুবই ভালো ব্যাটিং করছেন, সেখানে একটা ইম্প্রুভমেন্ট দেখিয়েছেন দারুণ, এবং সেই সাথে তার আগের যে লেগ স্পিনের ধারটা আছে সেটাকেও ইম্প্রুভ করার চেষ্টা করছেন উইথ সাম ভ্যারিয়েশনস। আমি এই মুহূর্তে বাংলাদেশের যদি লেগ স্পিনারদের ক্যাটাগরি চিন্তা করি, সেখানে গুগলিটা সবচেয়ে বেশি ঘোরানোর অ্যাবিলিটি যদি কারো থাকে, আই থিঙ্ক সেটা আমিনুল ইসলাম বিপ্লবের। আমরা রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দেখেছি তিনি 5th হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলেন, 18টা
উইকেট বিপ্লব তুলেছেন 11 ম্যাচ থেকে, যার মধ্যে একটা ফাইফারও ছিল এবং তিনি 2বার প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন এই পুরো ডিপিএল খেলে। এবং এই ব্যাপারটা যতটা না ইমপ্রেসিভ, তার চেয়ে ইমপ্রেসিভ তার ব্যাটিং পারফরমেন্সটা। তিনি এবারে ডিপিএলে 11 ইনিংস থেকে 246 রান করেছেন, প্রায় 78 স্ট্রাইক রেটে, 250 আছে এবং হাইয়েস্ট 81 রান আবাহনীর এগেনস্টে, যে ম্যাচটা আবার তার দল জেতার চেষ্টা করেও আলটিমেটলি জিততে পারেনি, বাট হি প্লেড আ গুড পারফরমেন্স সেই ম্যাচটাতে। তিনি এই মৌসুমটায় তিনি বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ওভারঅল তার ক্যারিয়ার গ্রাফের দিকে যদি আমরা তাকাই, তিনি টি-20 ইন্টারন্যাশনাল খেলেছেন 10টা, 12টা উইকেট পেয়েছেন, যেটা আগেও বলেছি। তার সেরা বোলিং ফিগার 34 রানে 3 উইকেট জিম্বাবুয়ের এগেনস্টে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলেছেন তিনি 17টা উইকেট, খুব বেশি খেলার সুযোগ তিনি পাননি সেভাবে। লিস্টে ক্রিকেট খেলেছেন, অর্থাৎ ওয়ানডে ফরম্যাটটা তিনি খেলেছেন, সেখানে তার 40টা উইকেট আছে এবং রেকগনাইজ টি-20তে তার 28টা উইকেট আছে। অর্থাৎ ম্যাচ খেলার হিসেবে কিন্তু অনেক দিন তাকে কিন্তু আমরা সেই প্রফেশনাল পাইপলাইনটায় দেখছিলাম না। তিনি নিজেকে রিমডেল করে নিজের উপর আত্মবিশ্বাসটা বাড়িয়ে আবারও ফেরার একটা চেষ্টা করছেন। এই মুহূর্তে 26 বছর বয়স তার, সুতরাং হি স্টিল ভেরি ইয়াং। আমরা তার ওভারঅল যদি ব্যাটিং ক্যালিবারের কথা চিন্তা করি, সেই জায়গায় টি-20 ইন্টারন্যাশনালে খুব একটা ভালো কিছু তিনি দেখাতে পারেননি। তার হাইয়েস্ট রান টি-20 ইন্টারন্যাশনালসে 9 মাত্র, অর্থাৎ তিনি সেভাবে নিজেকে প্রকাশ করতে পারেননি ব্যাক ইন 2021। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 23 অ্যাভারেজ রয়েছে, প্রায় 24-এর কাছাকাছি। লিস্টে ক্যারিয়ারটাও প্রায় 29-এর মতো তার অ্যাভারেজ। টি-20 রেকগনাইজড জায়গাতে 34 তার হাইয়েস্ট এবং স্ট্রাইক রেট 100-র নিচে। সো ব্যাটিং ওয়াইজ আমার কাছে মনে হয় যে ওয়ানডে ফরম্যাটটাতেই তিনি নিজেকে সবচেয়ে বেশি প্রস্ফুটিত করার সুযোগটা পেয়েছেন গত 2 মৌসুম ধরে। এবং বিপ্লব রিসেন্টলি বাংলাদেশ ইমার্জিং টিমের সঙ্গে সাউথ আফ্রিকা ট্যুরে গেছেন এবং সেই জায়গাটাতে খুবই ক্রিটিক্যাল কিছু রোল তিনি প্লে করেছেন। আমরা যদি 4th ইনিংস স্কোর কার্ডটা দেখি, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশে হেরে যাওয়ার কথা। 4টা দিনের ম্যাচ, সেখানে সাউথ আফ্রিকা আগে ব্যাট করে 500-র উপর একটা রান তুলেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে 250-র আগে গুটিয়ে গিয়েছিল। সাউথ আফ্রিকা পরবর্তীতে আবার ব্যাট করে বাংলাদেশকে 404 রানে টার্গেট ছুড়ে দিয়েছিল এবং চতুর্থ দিনের শুরুতেই উইকেটের পর উইকেট পড়ছিল, টপ অর্ডার ধসে যাচ্ছিল। সেই সময়টায় মাহিদুল ইসলাম অঙ্কন একটা প্রান্ত ধরলেন এবং তাকে সঙ্গ দেওয়ার মতো যখন মানুষজন খুঁজে পাচ্ছিলেন না, যখন ইফতেখার ইফতি কিংবা মাহফিজুল রবিন, জাকির হাসান, শাহাদাত দীপু কিংবা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানরা ফেল করেছেন, ঠিক সেই সময়টায় 7 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব এবং তিনি 147 বল থেকে 74 রান করেছিলেন এবং মাহিদুল অঙ্কনের সাথে এমন একটা পার্টনারশিপ করলেন যেটার মাধ্যমে বাংলাদেশ চতুর্থ দিনের কঠিন কন্ডিশনে সাউথ আফ্রিকার ভালো বোলিং অ্যাটাকের এগেনস্টেও তারা 93 ওভার পুরোটা ব্যাট করে ম্যাচটা কিন্তু ড্র করতে সক্ষম হয়েছে। 244 রান 6 উইকেটে এই অবস্থায় শেষ করেছিল এবং সেখানে আমিনুল ইসলাম বিপ্লব এবং মাহিদুল অঙ্কনের একটা চমৎকার পার্টনারশিপ ছিল, যেখানে সময় ক্ষেপণ করার যে বিষয়টা সেটা তারা কমপ্লিটলি করতে পেরেছেন। এবং বিপ্লব কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটেই খেলেছেন, 12টা 4 হাঁকিয়েছেন এই ইনিংসটাতে। প্রথম ইনিংসে রান পাননি অবশ্য, বাট তৃতীয় ইনিংসটাতে তিনি 7 নম্বরে নেমে এরকম একটা ইনিংস খেললেন। অর্থাৎ রেড বল ক্রিকেটেও আমিনুল ইসলাম বিপ্লব রান পেয়েছেন, উইকেটে টিকেছেন, বোলারদেরকে কন্টেন্ট করেছেন, অ্যাটাকিং মাইন্ডসেটে তিনি গিয়েছেন। তার আগে ডিপিএলও ভালো পারফরমেন্স ছিল। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বিপ্লব একটা নীরব বিপ্লব ওই সেন্সে ঘটাচ্ছেন, তিনি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র একটা স্কিল দিয়ে বা শুধু লেগ স্পিন স্কিলটা দিয়ে বাংলাদেশে টেকা সম্ভব না, আপনার ব্যাটিংয়েও কিছু একটা করতে হবে। এবং এই মুহূর্তে তিনি ব্যাটিংয়ে যে পরিমাণ ইম্প্রুভমেন্ট দেখাচ্ছেন, হি কুড বি আ জেনুইন লেগ স্পিনিং অলরাউন্ডার যদি তাকে নার্চার করা হয়, তাকে এনকারেজমেন্টটা দেওয়া হয় এবং তিনি যদি বিশ্বাস করেন যে তার সামনের লেভেলগুলোতে যাওয়ার পসিবিলিটি আছে। তিনি তো একবার জাতীয় দলের জার্সিটা গায়ে পড়েছিলেন, সুতরাং তার জন্য সেই আত্মবিশ্বাসটা পাওয়া খুব একটা কঠিন কিছু না। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে, তারা তাকে কিভাবে গ্রুম করতে পারে বা তাকে কি একটা ইউনিক ক্যারেক্টার হিসেবে বিল্ড আপ করা যায় কিনা, তার পোটেনশিয়ালের সর্বোচ্চটা দেখা যায় কিনা আরও একবার। আপনাদের কমেন্ট আশা করছি, কমেন্ট করে জানিয়ে দিবেন আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে বা এই ধাঁচের অলরাউন্ডারদেরকে নিয়ে আপনাদের কি মতামত। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।